আমাদের অবিবাহিত ছেলেটাকে জেনে বুঝে ডিভোর্সের তকমাধারী একজন মহিলার সঙ্গে ভালো মন্দ জানার দরকার নেই আমার। তুমি কি পাগল হলে? সম্ভব নয়। কিছুতেই পুনমকে আমার সংসারে মেনে নিতে পারবো না। কেন পারবে না? মেনেতে তোমায় নিতেই হবে। তোমার ছেলেই কিন্তু স্বেচ্ছায় নিজের অবাঙালি বসকে বেটার হাফ হিসেবে পছন্দ করেছে। ছেলের খুশির জন্য তোমাকে এটুকু মেনে নিতেই হবে সুদীপা। তাছাড়া মেয়েটার তো কোনো ইস্যু নেই। ইস্যু থাকলে না হয় একটা কারণ ছিল। তোমার মাথা ঠিক আছে তো? ইস্যু থাকা না থাকার সঙ্গে বিয়ের কী সম্পর্ক? শুনছো তো একটা ডিভোর্সি মেয়ে। তোমার উদ্দেশ্যটা খুলে বলো দেখি। একটা অবাঙালি মেয়েকে আদর করে বাড়ির বউ করার জন্য এতখানি আগ্রহ আমার মোটেও ভালো ঠেকছে না। সুদীপার কানের কাছে মুখ নিয়ে গেলেন অগ্নেশ। ফিসফিসিয়ে দু চারটে কথা বলতে বলতে তার মুখে হাসি ফুটে উঠল, কিন্তু ততক্ষণে সুদীপার মুখের হাসি মিলিয়ে গেল। চিন্তিত মুখে বললেন তিনি, সবই তো বুঝলাম, কিন্তু আত্মীয় স্বজন তাদের কি বলবে, কি বোঝাবে? এর আগেও মেয়ের একটা বিয়ে হয়েছে, বর্তমানে ডিভোর্সি জানতে পারলে আমাদের সম্মান থাকবে? তোমার বোনকে তো চেনো কথার ধুবড়ি। ছেলের সুন্দরী বউ এনেছে বলে অহংকারে মাটিতে পা পড়ে না। সবই জানি, কিন্তু ভবিষ্যতের কথাটাও তো আমাদের ভাবতে হবে। তোমার ছেলে তো প্রতি মাসে অতগুলো টাকা কোনোদিন রোজগার করতে পারবে না যা ওই মেয়ে একদিনে কামায়। শেয়ার বাজারেও অসম্ভব বুৎপত্তি। অনেক টাকা লেনদেন করে নিয়মিত। শেফালির কথায় অত মাথা ঘামাতে হবে না। সংসার চালাবো আমরা, শেফালি যা বলে বলুক। তুমি কিভাবে জানলে শেয়ার বাজারে টাকা খাটানোর খবর? অগ্নেশ কিছু বলার আগেই সর্বাশিস এসে দাঁড়ালো। খড়খুটো আঁকড়ে ধরার ভঙ্গিতে সুদীপা বলে উঠলেন, আর একবার ভেবে দেখলে হয় না বাবু? মেয়েটা একে আগে বিবাহিত ছিল, তাই অবাঙালি। বিয়ের পর তোকে যদি ছেড়ে দেয় তখন তোর ভবিষ্যৎ কী হবে ভেবে দেখেছিস? অত সহজ নয়। ডিভোর্সি মেয়েকে সমাজ আজও সন্দেহের দৃষ্টিতে দেখে। ভাবে মেয়েটার জন্যই হয়তো পুনমও এই নিয়ে বেশ মনোকষ্ট ভোগে। তুমি চিন্তা করো না মা, সব দেখে শুনে বিচার বিবেচনা করেই আমি সিদ্ধান্ত নিয়েছি। শুধু একটাই অনুরোধ, তুমি পুনমকে আপন করে নিও। আমি পারবো না, টাকাটাই শেষ কথা নয়। আমার একমাত্র কার্তিকের মতো সুন্দর অবিবাহিত ছেলের সঙ্গে একটা আগেভাগে বিবাহিত মেয়ে এখন ডিভোর্সি তার বিয়ে হচ্ছে, এটা আমি কিছুতেই মানতে পারবো না। তোমরা তো আর বাড়িতে থাকো না, অফিস ব্যবসা নানান তাগিদে সারাদিনের জন্য বেরিয়ে যাও। আত্মীয় স্বজনদের মোকাবেলা আমাকেই করতে হয়। পুনমকে না মানতে এই বাড়িতে তোমার জায়গা নেই। এই আমার শেষ কথা। গভীর মুখে রায় শোনানোর ভঙ্গিতে বলেন অগ্নেশ। পরক্ষণে বেরিয়ে যান তিনি। যেতে যেতে ভাবেন, হাজার আপত্তি এলেও এই সোনার ডিম পাড়া হাঁসকে তিনি বাড়িতে নিয়ে আসবেন। প্রথম বিয়ে না টেকার ফলে এমনিতেই ভেঙে পড়েছে মেয়েটা। এখন খুব সহজেই জিনিসপত্র টাকা পয়সা আদায় করা যাবে। একটা সামান্য মেয়ের জন্য তোর বাবা এই কথাগুলো আমায় বলতে পারলো? আক্ষেপের ভঙ্গিতে বললেন সুদীপা। ছেলের থেকে কোনো উত্তর পেলেন না। সামান্য ইতস্ত করে সর্বাশেষ বলল, পুনমকে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। ধীর পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন সুদীপা। আজ যেন তিনি নতুন করে বুঝতে পারছেন ৩২ বছর এই সংসারের জন্য আত্মত্যাগ করার পরেও তার অবস্থান কতখানি ভঙ্গুর। নইলে এত সহজে অগ্নেশ চলে যেতে বলতে পারত। বিয়ের দুদিন আগে শেষবারের মতো নতুন ফ্ল্যাটের ইন্টিরিয়রে চক্ষু বোলাতে বোলাতে আদুরে গলায় বলল সর্বাশেষ, এই দক্ষিণ খোলা ফ্ল্যাটটা সত্যিই দারুণ। ইন্টিরিয়রের কাজ করানোর পরে ফ্ল্যাটটা যেন আরও বেশি আকর্ষণীয় লাগছে। মৃদু হাসল সে। তুমি যদি চাও আমার মা বাবাও এখানে এসে থাকতে পারে, তাহলে আর আমায় দেখাশোনার নামে বারবার কন্যনগর কলকাতাও যেতে হয় না। তোমার বাবা মা কি আলাদা? আমি তো কতদিন বাবা মা ছাড়া। তাছাড়া আমাদের তো ডুপ্লেক্স ফ্ল্যাট অনেক বড়,
একটা ঘরে ওরা দুজন থাকলে ক্ষতি কি? তোমার ওসিলায় আমিও খানিক স্নেহ ভালোবাসা পাবো। সব শুনে অগ্নিশ চাপা গলায় ছেলেকে বললেন, ফ্ল্যাটের ওনার হিসেবে তোর নাম আছে তো? নইলে আমি নইলে কিন্তু আমি বা তোর মা ওই ফ্ল্যাটে যাব না। অনারশিপ থাকলে পুনম আমাদের চাইলেও বের করে দিতে পারবে না। সর্বশেষ হাসলো, কিচ্ছু বলল না। ডাইনিং টেবিল সাজাতে সাজাতে সবটাই শুনতে পেলেন সুদীপা, কিন্তু কোনো মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখলেন। সেদিনের পর থেকে তিনি অসম্ভব শান্ত হয়ে গেছেন। ঠিক করেছেন এরা যেমনটা বলবে ঠিক তেমনটাই চলবেন তিনি। শেষ পর্যন্ত পুনমের সঙ্গে জমকালো আয়োজনে বিয়েটা হয়ে গেল সর্বশেষের। হাজারো আলোচনা সমালোচনা শেষে আত্মীয় স্বজনরা এটা মানতে বাধ্য হলো, আলোচনা জাঁকালো হয়েছে। এমন আয়োজন অনেকদিন মনে পড়বে। স্টার্টার থেকে ডেসার্ট সব ভারতীয় পদের সুন্দর সমন্বয় ছিল মেনুতে। যাওয়ার সময় শেফালি তার বৌদিকে উদ্দেশ্য করে বলল, যা করেছো বুঝে শুনে করেছো নিশ্চয়ই, ভবিষ্যতে একটু সাবধানে থেকো। এই মেয়ে তোমাদের সংসারে মানিয়ে নিতে পারবে তো? হয়ে উঠতে পারবে পরিবারের একজন? উদাসীন গলায় জবাব দিয়েছেন সুদীপা, 32 বছর সংসার করার শেষে আমি এখনও তোমাদের পরিবারের একজন হয়ে উঠতে পারলাম না। পুনম তো এখনও একটা দিনও এই পরিবারের মানুষের সঙ্গে কাটায়নি। পুনমের কেউ নাই। যে কজন ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আছে তারাও দূরে দূরেই থাকেন। ইমেল মারফত নেমন্তন্ন গেলেও বিয়েতে আসতে পেরেছেন হাতে গোনা কয়েকজন। কাজেই কেউ যে সদ্য বিবাহিত মেয়ে জামাইকে আদর করে নিমন্ত্রণ করে খাওয়াবে, হাতে উপহার তুলে দেবে, সে আশা কম। ছেলের জন্য খারাপ লাগলেও সুদীপা কিছু বলল না। যে পছন্দ করেছে সে বুঝবে। উটির স্বপ্নীল পরিবেশে নিজের অনন্য উষ্ণতার আছে শেখে ফেরার পরেই নতুন ফ্ল্যাটে শিফট করলো সর্বশেষরা। সব কিছু ঘুরে ঘুরে দেখে চমকে উঠল সুদীপা। এত বড় ফ্ল্যাট, এমন সাজানো গোছানো। পুনম ঠিক কতটা বড় লোক এতদিনে যেন সে একটু একটু আন্দাজ করতে পারলো। আর তার ঠিক কয়েকদিনের মধ্যেই বুঝতে পারলো মেয়েটা ভালো, শুধু ভালো নয় একটু বেশিই ভালো। কাজে ব্যস্ত পুনম ছুটির দিনে চেষ্টা করে সুদীপাকে রান্নাবান্নায় অল্প স্বল্প সাহায্য করতে। খুব যে একটা রান্নাবান্না পারে তা নয়, কিন্তু চেষ্টার ত্রুটি করে না। আন্তরিকভাবে চেষ্টা করে সেও মেয়েটাকে শেখাতে। যদিও একমাত্র ছেলের বউ হিসেবে পুরোপুরি এখনও মেনে নিতে পারেনি, তবুও দুই পক্ষই চেষ্টা করছে অতিক্রম করার। যদিও সেটা অগ্নিশের পছন্দ নয়, সেই সময় তিনি বারবার বৌমা বলে ডেকে ওঠেন। পুনমের কাছে শেয়ার মার্কেটে খুঁটিনাটি জানতে চান, শোনেন কম, বোঝেন আরও কম। বারবার বলেন শুধু, আমি তো পাতি ট্রেডার। কিন্তু তুমি বৌমা, তুমি ইনভেস্ট করো না এটাই এত বোঝো, যখন লাভ তো সেই সংসারেই হবে। এভাবে 10,000, 25,000, 50,000, 1,00,000 হয়ে যেদিন 2,00,000 তার অ্যাকাউন্ট থেকে অগ্নিশ তার নিজের প্রোফাইল থেকে একটা হাই রিস্ক শেয়ারে প্রচুর লাভের আশায় অগ্নি করতে বললেন, সেদিন পুনম সামান্য একটু বিরক্ত হলো। 2,00,000 তার কাছে এমন কিছু বড় অঙ্ক না হলেও হঠাৎ খরচের মতো অঙ্ক নয়। বিশেষ করে সে ব্যবসায়ী মানসিকতার মেয়ে, ছোট থেকেই কোনো কিছুতে টাকা পয়সা ইনভেস্টের সময় লাভ ক্ষতির অঙ্ক কষে এসেছে। সামান্য হেসে পরিস্থিতি সামাল দিল সে। বাবা, আমি বলি কি, এতগুলো টাকা শেয়ারে না খাটানোই ভালো। পুরো টাকাটা মার গেলে তোমারই কপাল লাগবে। ব্যঙ্গ হেসে অগ্নিশ বলেছিলেন, বিয়ের আগে তুমি তো বলেছিলে ট্রেন্ডিংয়ে এক্সপার্ট, তাই এক্সপার্টের বুকেও এত ভয়। এই কটা টাকা তোমার কাছে কি? নিজেকে সামলে সামান্য হেসেছিল পুনম। এক্সপার্ট মানেই তো সর্বাঙ্গ নয় বাবা, সেও ভুল করে। আমিও কটা টাকা নয় বাবা, এই ম্যাগিগন্ডার বাজারেও 2,00,000 টাকায় একটা গয়না হয়ে যায়, তাই একটু ভয়ই লাগছে বটে। বৌমার উত্তর শুনে মুখে আর কিছু বললেন না অগ্নেশ। গম্ভীর মুখে ল্যাপটপ নিয়ে চলে গিয়েছিলেন নিজের ঘরে। অভিজ্ঞতায় বুঝেছিল পুনম আবারও তাল কাটছে, কিন্তু এক সংসারে থাকতে গেলে একটু আধটু ঠোকাঠুকি হয়,
সে নিয়ে বেশি মাথা ঘামালে চলে না। সর্বাশেষ তো তাকে ভালোবাসে ভেবেছিল এখানেই শেষ। ছুটির দিনে রান্নায় সাহায্য করতে শাশুড়ির কাছে চলে গিয়েছিল। ছুটির দিনে দুপুরে খাওয়া দাওয়ার সময় খেলা রাজনীতি নিয়ে ডাইনিংয়ে যে জমজমাট আসর বসে, আজ তার কিছুই হলো না। চুপচাপ খেয়ে উঠে গেলেন অগ্নেশ। খেয়ে নিল সর্বাশেষ আর পুনমও। আগেভাগেই প্ল্যান করা ছিল আজ তারা শপিংয়ে যাবে। করকে কাঠি দিয়ে দাঁতখানা সামান্য খুঁচিয়ে খাটে বসে পা দুলাতে দুলাতে অগ্নেশ চাপা গলায় গর্জাচ্ছিলেন, যতটা সহজ ভেবেছিলাম মোটেও বোমা ততখানি সহজ মেয়ে নয়। ওই কটা তো মোটে টাকা সেটাও দিতে পারল না। শুনি তো ব্যাংকে কোটি কোটি টাকা পচে, এমনি এমনি তাড়িয়েছে। ঠিক চিনেছিল পুরনো শ্বশুরবাড়ির লোকজন। বুঝেছে বলেই ছেলেকে ডিভোর্স দিতে বলেছে। আমি বোকার মরণ ডিভোর্সি মেয়ে, তুই মাথা নত করে থাকবি, আমি যা বলবো তাই শুনবি, যা চাইবো তাই দিবি, তা না করে নিজের মতামত দেখাচ্ছিস। এতদিন বাদে নরম সুরে বললেন সুদীপা। ছেলের বউ হিসেবে পুনমকে আমার প্রথম থেকেই অপছন্দ ছিল, কিন্তু একসঙ্গে থাকতে থাকতে মেশার পর বুঝেছি পুনম মেয়েটা খারাপ নয়, বরং মনটা একটু বেশি ভালো। একাকিত্বের কষ্ট জানে বলেই বোধহয় সবাইকে আঁকড়ে বাঁচতে চায়। যে বা যারা ওকে হারিয়েছে তারা আজ না হলেও একদিন ঠিকই বুঝবে কি হারিয়েছে। তোমার বোঝা না বোঝার কি যায় আসে বলতে পারো? তোমার মতামত চেয়েছে কে? সংসারের চার দেওয়ালের মধ্যেই আটকে রইলে জীবনভর। বাইরে থেকে 4 টাকাও তো আয় করার মুরুদে নেই। খালি মুখে বড় বড় কথা। যাও এখান থেকে, বিরক্ত করো না আমায়। পারলে একটু শ্বাস করে আনো। অবাঙালি খাবার হলেও এই গরমে খেয়ে আরাম। এছিটা আরও দুধাপ কমিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিলেন অগ্নেশ। কিচেনের দিকে যেতে যেতে তিক্ত হাসলেন সুদীপা। বেলা শেষেও নিজের সংসারে কাজের লোক হয়েই রয়ে গেলেন, কর্তি হয়ে উঠতে পারলেন না। অ্যাপেলের স্টোর থেকে আইফোনের লেটেস্ট মডেলটা কিনে ক্রেডিট কার্ডে বিল মিটিয়ে ফুড কোর্টে এসে বসলো পুনম। কয়েকদিন ধরেই বলছিল সর্বাশেষ সামনেই, বিডে যাকে দেবে গিফট তার পছন্দেরই হওয়া উচিত। নিজের জন্য দহি বড়া আর সর্বাশেষের জন্য স্ক্যাম্বলড এগ অর্ডার করে বলল, তখন কি যেন বলবে বলেছিলে? ভাবছি অন্য কোম্পানিতে সুইচ করব, তুমি যদি একটু বলে দাও। 2-4 জায়গায় বায়োডাটা জমা দিয়েছি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও, কিন্তু চারপাশে যা টাফ কম্পিটিশন বুঝতেই পারছো। দহি বড়াতে চামচ ডুবিয়ে সামান্য থমকে গেল পুনম। অবাক চোখে তাকিয়ে বলল, হঠাৎ সুইচ করতে চাইছো কেন? আমার কোম্পানিতে কাজ করতে বুঝি আর ভালো লাগছে না? নাকি স্যালারি পার্কস তোমার অ্যাবিলিটির তুলনায় কম বলে মনে হচ্ছে? তুমি এমনটা ভাবতে পারলে মোটেও সেটা আমি মিন করতে চাইনি। মালিককে বিয়ে করলে কাজের জায়গায় কিছু সীমাবদ্ধতা তৈরি হয়। লোকের চোখে আমি এখন সুযোগ সন্ধানী, তাই চাই কয়েকটা বছর দূরে থাকতে। তারপরে এই কোম্পানির উঁচু পদে ফিরে এলেও পুরনো কথা অধিকাংশ লোকই মনে রাখবে না। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়। আইডিয়াটা মন্দ নয়, চিন্তিত মুখে বলল পুনম। কিন্তু কারা এমনটা করেছে নামটা নিশ্চয়ই বলতে পারো? ওরা আমার সহকর্মী পুনম, একসঙ্গে এতদিন কাজ করেছি, এমন অনুরোধ তুমি আমায় করো না। ঠিক আছে, তুমি বড্ড ভালো মানুষ, সেজন্যই তো তোমায় এতখানি ভালোবাসি। তোমার সঙ্গে সারা জীবন পথ চলার সিদ্ধান্ত নিয়েছি। চামচে করে কেটে দহি বড়া মুখে দিল পুনম। আমি কালই আগারওয়ালদের সঙ্গে কথা বলবো তোমার বিষয়টা নিয়ে। কাজ হয়েছে, এবার আমাদের ধীরে ধীরে প্ল্যান মাফিক এগোতে হবে। হঠাৎ তোমার এতগুলো টাকা লাগবে, আগে বলনি তো? একটু অবাক হয়ে সর্বাশেষকে জিজ্ঞেস করলো প্রণম। না লাগলে কি আর চাইতাম? মৃদু মৃদু হাসে সর্বাশেষ। সোনা, তুমি যে বিয়ের আগে সব সময় বলতে তোমার টাকা নাকি আমারও টাকা, যা তোমার তাই আমার, তাহলে আজ কয়েকটা টাকার জন্য তোমার কাছে জবাবদিহি করতে হচ্ছে কেন? বিয়ের পর আমাদের গভীর উদযাপনের দিনেও তুমি তো হাসি মুখে বলেছিলে যা লাগবে
যখন লাগবে আমার থেকে চেয়ে নিও। তাই তো সংকোচহীনভাবে তোমাকে এসে বললাম। আমি তো সব সময় তোমার ইচ্ছে পূরণে রাজি, মিষ্টি হেসে বলল পুনম। কিন্তু এতগুলো টাকা কি করবে সেটাই ভাবছিলাম একটু। বলতে বলতে অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিল সে। হয়ে গেছে। লাভ ইউ ডার্লিং। আমাদের একটা জয়েন্ট অ্যাকাউন্ট আছে তো, ওতে মোটা অঙ্কের টাকা ফেলে রাখলে সমস্যা মেটে। বারবার তোমার কাছে আমাকে আসতে হয় না। ঠিক আছে, কাল একবার ব্যাংকে গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলবো। হাসলো সে। আমি চিরদিন তোমাকে ভালোবাসবো। প্রায় উঠতে উঠতেই চলে গেল সর্বশেষ। এতগুলো টাকা সর্বশেষ কি করবে সে? যাই হোক, তাকে যে নিজের সবটুকু দিয়ে ভালোবাসে এতে তো কোনো সন্দেহ নেই। ক্লান্ত পুনম চেয়ারে শরীর এলিয়ে দেয়। ফোনে ম্যানেজারের সঙ্গে কথা বলে একটা মোটা অঙ্ক ফেলে দেয় তাদের দুজনের অ্যাকাউন্টে। যতই হোক সর্বশেষ পুরুষ মানুষ, বারবার বউয়ের কাছে হাত পেতে টাকা চাইতে তার ভালো লাগে নাই লাগতে পারে। ফাইল খুলে সে ডুবে যায় কোম্পানির কাজে। বড় একটা অর্ডারের জন্য দরপত্র জমা করেছিল। আজ বোঝা যাবে কোন কোম্পানির বাল্ক অর্ডারটা পেতে চলেছে। সে না তার রাইট বেলগুপ্তরা। মেসেজটা ঢুকলো। তৃপ্তির হাসি খেলে গেল সর্বশেষের ঠোঁটে। এই জন্যই পুনমকে তার দারুণ লাগে। বলার সঙ্গে সঙ্গেই আহা, এমন একটা বোকা মেয়ে তো চেয়েছিল সে, যে তার রূপের জালে মুগ্ধ হয়ে ভালোবাসার বাঁধনে বাঁধা পড়বে। তারপর সারা জীবন তার রোজগারে সুখী বিলাসী জীবন। জীবন সত্যিই সুন্দর। কেন যে মানুষ বেশি দিন বাঁচতে ভয় পায়। ক্যাব বুক করলো সে। গন্তব্যে পৌঁছাতে হবে তাড়াতাড়ি। সে অপেক্ষায় আছে। শহরের অন্য এক প্রান্তে দু কামরায় সাজানো গোছানো ফ্ল্যাটে বসে দীরার হাত দুটো ধরে সর্বশেষ বলল, ভাগ্যিস তুমি তখন পুনমকে বিয়ে করার প্ল্যানটা দিলে। নইলে এই সাজানো গোছানো ফ্ল্যাট, দামি আবাসপত্র, ব্যাংকে খানিক সঞ্চয় এসব করতেই বছর দশেক লেগে যেত। জীবনটা উপভোগ করার সময় আর জুটত না। তন্নি দীরা পিছন থেকে এসে সর্বশেষের গলা জড়িয়ে ধরল। গালে গাল ঠেকিয়ে বলল, এরপর কি ভাবছো, কি করবে? এই মুহূর্তে অন্য কিছু ভাবার মতো অবস্থা নেই। আগে পুনমের গোটা সম্পত্তি নিজের আয়ত্তে নিয়ে আসি, বাকি ভাবনা চিন্তা পরে। আমার অনেক টাকা পয়সার দরকার ধীরা, অনেক টাকা পয়সা দরকার। টাকা পয়সা না থাকলে এই বিলাসী জীবনযাপনও থাকবে না। আবার সেই অনটন হিসাব কষে বেঁচে থাকা। আমারও অনেক অনেক টাকা দরকার। অভাব যে কী জিনিস আমি তা ভালো মতোই জানি। এক কামরায় একটা টিনের চালওয়ালা ঘর থেকে এই সুদৃশ্য ফ্ল্যাটের জার্নিটা প্রতিনিয়ত বুঝেছি টাকার দরকার কতখানি। তুমি যাও পুনমের কাছে, খুঁটি সাজাও। আমি তোমার জন্য বিলাসী জীবন কাটাতে চাই। আমার সঙ্গে এখন বেশি দেখা করার দরকার নেই। কে কোথা থেকে দেখে নেবে, কাকে খবর দেবে, তখন হয়তো কোনোভাবে পুনম আমাদের কথা জানতে পারলে একটা ফুটো পয়সাও মিলবে না। রাতে বাড়ি ফিরে বন্ধ ঘরের ভিতর পুনমের গলায় একটা সুদৃশ্য হীরের নেকলেস পরিয়ে দেয় সর্বশেষ। হীরের দ্যুতি যেন ছড়িয়ে যায় পুনমের দৃষ্টিতে। হেসে বলে সে, তুমি আবার কেন? চাকরি ছেড়েছি, এ মাসের মাইনা পাইনি বলে উপহার কেনার জন্য বইয়ের থেকে কিছু টাকা ধার করতে হলো। কিন্তু তাই বলে কি উপহার দেব না? প্রথমে ভাবছিলাম সেটা কি ঠিক হবে। পরে ভাবলাম নিজের বউয়ের গলায় তো শোভা পাবে। তাহলে ক্ষতি কি তাতে? বউ আর আমি কি আলাদা? সুখসাগরে ভাসতে ভাসতে পুনমের মনে হলো বৃথাই সে সর্বশেষকে সন্দেহ করছিল। আসলে সবাই রণবীরের মতো হয় না। রণবীর আদত্তমাতাল জুয়ারি ছিল, মেয়েদের প্রতি আকর্ষণও ছিল কম ছিল না। রণবীর যখন তাকে নিজ থেকে ডিভোর্সের কথা বলল, তার মনে হলো সে যেন বেঁচে গেছে। ধীরে ধীরে নিজেকে সামলে নিয়েছে সে, গুছিয়ে নিয়েছে। আর এখন সর্বশেষের প্রেমে ভেসে সে পুরো দস্ত সংসারী। মাঝে মধ্যে শাশুড়ি মার জন্য যাও একটু কষ্ট হয়। ব্যবসার কাজে অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকলেও যেটুকু সময় বাড়িতে থাকে তাতেই দেখেছে সর্বশেষ কিংবা তার বাবার সুদীপার প্রতি অদ্ভুত এক তাচ্ছিল্যের ভাব। যেন ভদ্রমহিলা
কিছুই বোঝেন না, কিছুই জানেন না। অদ্ভুত বিষয়, ভদ্র মহিলাও সবটা মেনে নিয়ে চুপ করে কলের পুতুলের মতো সংসারের যাবজ্জীবন দায়িত্ব সামলে যান। কোনোদিন কোনো প্রতিবাদ করেন না। কেন কে জানে? একবার সে সর্বশেষকে বলেছিল মায়ের সঙ্গে এমনটা করা কি ঠিক? আদরে ঘন হয়ে আসা সে মুখে একটু বিরক্তিকর শব্দ করে বলেছিল, রান্নাঘরের চার দেওয়ালের মাঝে জীবন কাটিয়ে দেওয়া মহিলাকে নিয়ে অত আদিক্ষেতা করো না। মনে রাখবে, মা কিন্তু তোমায় কোনোদিন আমাদের বাড়ির বধূরূপে দেখতে চায়নি। সবটাই জানে পুনম, সর্বশেষ সব বলেছে তাকে। তবু কেন যেন ভদ্রমহিলার প্রতি সহানুভূতিতে মন ভরে ওঠে তার। তা কি মা তাকে বহুদিন আগে ছেড়ে গেছে? ভদ্রমহিলার সারা গায়ে কেমন মামা গন্ধ লাগে। মনে হয় জড়িয়ে ধরে কোলে মাথা রেখে শুতে পারলে সব ক্লান্তি নিমেষে কেটে যাবে। কিন্তু দূরত্ব, পুনম কি পারবে মাঝের ওই দূরত্বকে কখনো অতিক্রম করতে? সুদীপা কি পারবে অপছন্দের বৌমাকে কন্যাসম জায়গা দিতে? পুনম অফিসে বেরিয়ে গেছে। মাস্টার বেডরুমের সামনে দিয়ে কি এক কাজে যাচ্ছিলেন সুদীপা। নতুন অফিসে যোগ দেওয়ায় দিন কয়েকদিন দেরি আছে। এই কদিন সর্বশেষ বাড়িতেই আছে। বন্ধ দরজায় আড়াল থেকে টুকরো টুকরো কথা ভেসে এলো কানে। আরে আমি কি এতটাই বোকা নাকি? ধীরে ধীরে সব হবে, একটু সবুর করো। হ্যাঁ হ্যাঁ, জয়েন্ট অ্যাকাউন্ট বলেই তো সুবিধা। ঠোঁট কামড়ে সামান্য চিন্তা করলো সুদীপা। আস্তে ধীরে চলে গেল কিচেনের দিকে। ছুটির দিনে পুনম যখন হাতে হাতে সাহায্য করতে এলো, সুদীপা চাপা গলায় বলল, 32 বছরের সংসারে এসেও সংসারের একজন হয়ে উঠতে পারেনি। একটা কথাই বলবো তোমাকে, যা করছো করো, তবে চোখ কান খোলা রাখতে ভুলো না। পুনম বুদ্ধিমতী, না হলে এত বড় একটা ব্যবসা দক্ষতার সঙ্গে একা হাতে চালাতে পারতো না। প্রথম কয়েকটা দিন ব্যবহারে কোনো রকম পরিবর্তন না এনে লক্ষ্য রাখার চেষ্টা করলো। জয়েন্ট অ্যাকাউন্ট থেকে কিছু কিছু অঙ্ক কমে যাওয়া ছাড়া তেমন কিছু বদল আলাদা করে চোখে পড়ল না। ম্যানেজারের কথা অনুযায়ী টাকার অঙ্ক হয়তো মোটা, কিন্তু সে জানে সর্বশেষ শৌখিন। চাকরি করার সময়ও মাইনের নির্দিষ্ট অঙ্কের মধ্যেই চেষ্টা করত ব্র্যান্ডের পোশাক আশাকে নিজেকে সাজাতে। পুনমের মনে আছে, হাতঘড়িটাও যথেষ্ট দামি ছিল তার পকেটের হিসেবে। পুনমকে বিয়ে করার দৌলতে এখন হাতে অর্থের পরিমাণ বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে শখ শৌখিনতাও। কিন্তু এর জন্য কাউকে কাঠগড়ায় দাঁড় করানো যায় না। পুনম নিজেও কি কম শৌখিন? কয়েকদিন সে চেষ্টা করলো নজর রাখার, কিন্তু এতখানি সময় তার হাতে নেই যে সে প্রতি মুহূর্তে সর্বশেষের দিকে নজর রাখবে। ব্যবসার দাবি তার কাছে সব চাইতে আগে, অথচ শাশুড়ির কথা শুনেছে এবং সে নিশ্চিত একে গুরুত্ব দেওয়া প্রয়োজন। একটা নামকরা গোয়েন্দা সংস্থার কাছে পৌঁছে গেল ফোন এবং টাকা। গোপনে নজর রাখতে বলা হলো সর্বশেষের উপর দিয়ে কিছু দেখে সিদ্ধান্ত নেওয়ার মতো বোকা নয় পুনম। সে সবটাই খুঁটিয়ে দেখতে চায়। ভালোবেসে বোকা হতেই পারে, কিন্তু সে অবিবেচক নয়। সেই সঙ্গে এটাও মাথায় আছে তার, এই শাশুড়ি একদিন তাকে ছেলের বউ হিসেবে পছন্দ করেনি, আর আজ এই কথা বলছেন। এ কথা সত্যি। বিয়ের পর থেকে যেমন শাশুড়ির কথাবার্তায় আন্তরিকতার ছোঁয়া সে পায়নি, তেমন ভদ্রমহিলা তাকে মানসিকভাবে বিন্দুমাত্র নির্যাতন করেনি। এটা হতেই পারে নিজের ইচ্ছে পূরণের জন্য তিনি চাইছেন স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহের বীজ বপন দিতে, যাতে পুনম নিজেই সাজানো সংসার ছেড়ে চলে যায়। এক সপ্তাহ পর একটা দামি ক্যাফেতে বসে আছে পুনম। এক তরুণ ছেলে ধীর পায়ে সামনে এসে দাঁড়ালো। আমি থার্ড আই সংস্থা থেকে এসেছি। আপনার কেসের প্রমাণ সংগ্রহের ভার পড়েছে আমার উপর, কিন্তু দেখা করার জন্য এত দামি রেস্তোরাঁ কেন ম্যাম? কোনো সাধারণ কপি জয়েন্টে বসেও আমি আপনাকে রিপোর্টটা, মানে বেশিক্ষণ সময় লাগতো না। বিল আমি দেব, বসো তুমি। এই ক্যাবটা বেছে নেওয়ার এক বিশেষ কারণ আছে। বলো কি জানতে পারলে? গত এক সপ্তাহ ধরে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেছে পুনম। ভালো মন্দ যাই হোক,
সত্যকে সে মানবে। উইথড্রর পরিমাণ জানতে নিয়ম করে ম্যানেজারের সঙ্গে যোগাযোগ রেখেছে সে। সেভাবেই জানতে পেরেছে ধাপে ধাপে অনেকগুলো টাকাই ইতিমধ্যে যৌথ অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে। এই বিষয়ে সর্বশেষ তাকে কিছুই জানায়নি। সেও আলাদা করে কিছু জানতে চায়নি। ব্যাংকের পাসবইতে যেহেতু সর্বশেষের নাম আগে আছে, তাই উইথড্র মেসেজ তার মোবাইলেও যায়। তাই হয়তো সে ভেবেছে পুনম কিছুই টের পাবে না। মকটেল আর কাবাবের অর্ডার দিয়ে পুনম প্রসঙ্গে ফেরে, ম্যাডাম, এর মধ্যে দুবার আপনার হাজব্যান্ড অন্য একটি মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিল টিউলিপ গার্ডেন কমপ্লেক্স। এছাড়া শপিং মল, রেস্তোরাঁয় তাকে প্রায়ই দেখা যায় একাকী। কে সেই মেয়ে? কৌতূহল জাগলো পুনমের। তুমি নিশ্চিত সেই লোকটি আমার স্বামী ছিল? আমি নিশ্চিত ম্যাডাম, এই কাজের জন্যই আমাদের টাকা দেওয়া হয়। গোটা কয়েক ফটোগ্রাফ সে পুনমের হাতে তুলে দিল। গেটে ঢোকার ছবি, লিফটে ওঠার ছবি, গেট থেকে বেরোনোর ছবি। মেয়েটির ছবি এখনও জোগাড় করতে পারেনি, তবে পরের সপ্তাহের মধ্যে নিশ্চিত জোগাড় করে ফেলবে। ছবির ওপরকার তারিখটা দেখে পুনমের মনে পড়ল ওই দিন সে ব্যবসায়িক একটা গুরুত্বপূর্ণ মিটিং সেরে তাড়াতাড়ি বাড়ি ফিরছিল। ফেরার পথে ফোনও করেছিল সর্বশেষকে, কিন্তু সে তখন বাড়িতে ছিল না। এক কাপ কফি বানিয়ে বেলকনিতে হেলান দিয়ে দাঁড়ানোর সময় হন্তদন্ত হয়ে সে তাকে ঢুকতে দেখে। জুতো খোলার সময় জিজ্ঞেসও করেছিল কোথায় গিয়েছিল সে। একটু যেন ঘাবড়ে গিয়েছিল সর্বশেষ সেদিন। নিজেকে সামলে হেসে বলেছিল, বাড়িতে বসে থেকে থেকে কোমরে যেন জং ধরে যাচ্ছে, তাই একটু হাঁটতে গিয়েছিলাম। তোমার ফোন পেয়ে ছুটতে ছুটতে বাড়ি এলাম। পুনমের মনটা সেদিন খুশিতে ভরে গিয়েছিল। সর্বশেষ তার কথা কত ভাবে, তার এক ডাককেই ছুটতে ছুটতে। এখন মনে হচ্ছে তদন্ত করে দেখা উচিত ছিল। সামান্য থেমে বলল, সে টিউলিপ গার্ডেনের কত তলার ফ্ল্যাট? 12 তলায়। লিফট সেদিন 12 তলাতেই থেমেছিল। মেয়েটি দক্ষিণ খোলা ফ্ল্যাটেই থাকে, কিন্তু ওই ফ্ল্যাট কিনতে টাকাটা আপনার হাজব্যান্ড দিয়েছে। আপনি ব্যাংক স্টেটমেন্ট চেক করলেই বুঝতে পারবেন। আমার হাজব্যান্ড এতগুলো টাকা সে একজন অচেনা মেয়েকে কেন দেবে? অচেনা? সামান্য হাসলো ছেলেটা। সে তো অচেনা নাও হতে পারে। কি বলছো কি তুমি? সন্তান? কার সন্তান আমাদের? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হঠাৎ যেন চারপাশটা শূন্য হতে থাকে সর্বশেষের। পায়ের নিচের মাটিটাও ঝুড়ো, শরীরটা ভেঙে পড়তে চাইছে। দুহাত মাথা চেপে ধরে ভারসাম্য রক্ষা করে সে। পরক্ষণেই শরীরকে এলিয়ে দেয় পরিপাটি করে গোছানো বিছানায়। এমনটা হলো কিভাবে? তুমি তো বলেছিলে। সেটা তো তোমার জানার কথা। কাটা কাটা স্বরে উত্তর দেয় ধীরা। প্রোটেকশন ব্যবহার করার দায়িত্ব তো তোমার ছিল। এখন আমায় দোষ দিতে চাইছো কেন? মানে কি? ভুল শুধু আমার? তোমার কোনো ভুল নেই। এখন এসবের জন্য তুমি আমায় পুরোপুরি দোষী করতে পারো না। আমার দিক থেকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করেছিলাম, তোমার সেটা মনে রাখা উচিত। তোমার কথা শুনেই আমি পুনমের সঙ্গে মেলামেশা করেছি, সম্পর্কে জড়িয়েছি, শেষ পর্যন্ত বিয়েটাও। আর তুমি কি না আজ আমাকেই? তোমার জন্য আমি কি করিনি? পরস্পরকে দোষারোপ না করে এখন কি করতে চাইছো সেটা বলো। মাথায় রেখো যে এসেছে সে তোমার আমার দুজনেরই ভালোবাসার ফসল। তবে ওই ফসল ওঠার আগেই তুমি নিজেই নষ্ট করে দাও। এই মুহূর্তে আমি এই সমস্ত বিষয় নিয়ে ভাবতে চাই না। তুমি কি পাগল হলে? ধীরা প্রায় গর্জে উঠল। যা ভাবছো ভেবে চিনতে বলছো তো? আমাদের সন্তান। নরম ভঙ্গিতে পেটে হাত রাখল ধীরা। এসব ন্যাকামি বন্ধ করো। জাস্ট সহ্য করতে পারছি না তোমায়। আপাতত লক্ষ্মী মেয়ের মতো অ্যাবর্শন করিয়ে নাও। বিয়ের পর আমরা তো ইস্যু নিতেই পারবো। নরম স্বরে বলল সর্বশেষ। ছুবে নামায় দূরে যাও। হিসিয়ে বলে ওঠে ধীরা, কেমন বাবা তুমি? নিজের সন্তানকেও বাজে, খুব বাজে। কিন্তু এই মুহূর্তে তাতে আমার কিচ্ছুটি আসে যায় না। এই স্বপ্ন দেখতে আমায় তুমি শিখিয়েছ। বিলাসী জীবনের স্বপ্ন দেখিয়েছ তুমি। তোমার পরিকল্পনা মেনে এগিয়ে গেছি। আর এখন যখন স্বপ্ন পূরণের
দরগড়ায় দাঁড়িয়ে তখন কোনো বাধা তো আমি মানব না, তুমি বললেও না। মাঝপথে সব ছাড়তে বললে আমি পথে বসবো, সেই সঙ্গে তুমিও। পুনমের পুরো সম্পত্তি যতক্ষণ না আমার কবজায় আসছে আমার শান্তি নেই। বিলাসিতার চূড়ায় উঠে দেখতে চাই জীবন কত সুন্দর। সেই পথের সাথী হিসেবে তুমি আমার সঙ্গে থাকবে কি না থাকবে সেটা তোমার ব্যক্তিগত বিষয়। তবে একটা কথা কান খুলে শুনে রাখো ধীরা, আমার সঙ্গে বাকি জীবনটা বিলাসিতায় কাটাতে চাইলে এই বাচ্চা তোমার। আরও খানিকক্ষণ উত্তপ্ত বাক্য বিনিময়ের পর সর্বশেষ সেই ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে এসেছেন। পেছনে ভেসে আসছিল ধীরার কান্নার শব্দ। কাতর অনুনয় গুরুত্ব দেয়নি সে। তারপর থেকে ধীরা যতবারই ফোন করেছে তার ফোন ব্যস্ত পেয়েছে। আর এক ছুটির দিনে লাঞ্চে বসেছে সবাই। পাশে দাঁড়িয়ে সুদীপা সবাইকে খাবার পরিবেশন করছে। হাতা দিয়ে পনির মশলা গ্রেভি সামান্য পরিমাণ পাতে নিয়ে সরাসরি তালাক পুনম সর্বশেষের দিকে। ধীরা কে হয় তোমার? দিন কয়েক আগেকার উত্তপ্ত বাক্য বিনিময়ের কথা মনে পড়ে গেল তার। কোনো রকমে ডোক গিলে বলল, কে ধীরা? কার কথা বলছো তুমি? খুব ভালো করেই বুঝতে পারছো কার কথা বলছি। সেই মেয়ের কথা যে কিনা এই মুহূর্তে তোমার সন্তানের মা হতে চলেছে, যার খুশির জন্য তোমার আর আমার যৌথ অ্যাকাউন্টের টাকাগুলো খরচ করেছো দিনের পর দিন। ভালো কথা, আমি আর তোমার সঙ্গে থাকবো না, কিন্তু তার আগে যত টাকা নিয়েছো সব আমায় সুদ সমেত মিটিয়ে দেবে। ছুটির দিন উপলক্ষে সবার জন্য স্পেশাল আলুর চপ বানিয়েছিলেন সুদীপা। পাতে দেবেন বলে গরম গরম ভেজে টেবিলে রেখেছিলেন। পুনমের কথা শুনে তার হাতের চপ হাতেই রইল, পাতে আর পড়ল না। কিসের টাকা ফেরত? কেন দেব? ওটা আমাদের দুজনের টাকা ছিল। আর আমার সঙ্গে থাকবে না মানে যাবে কোথায় শুনি? অশালীন ইঙ্গিত করে সর্বশেষ, আমাকে দিয়ে আর হচ্ছে না বুঝি? নতুন কাউকে খুঁজে বের করেছো নিজের সুখের জন্য, তাই বুঝি আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনে অন্য পুরুষের কণ্ঠলগ্না হয়ে? সি পুনম সি, তোমায় এতদিন ভালোবেসেছিলাম ভাবতে আমার লজ্জা হচ্ছে। আর সহ্য করতে পারলেন না সুদীপা, প্রায় আর্তনাদের ভঙ্গিতে বললেন, কোথায় কি বলছিস তুই? বাবা মার সামনে এভাবে কেউ কথা বলে? তুমি চুপ করো তো মা। আমার নামে প্রমাণ ছাড়াই মিথ্যে অভিযোগ আনবে আর আমাকে সেটা চুপ করে শুনতে হবে কেন? যা সত্যি তাই বলছি। আমি কি ওকে ভয় পাই নাকি? বিয়ে করেছি। দাসখত লিখে দিইনি, তেজের গলায় বলে সে। নাটক করো না সর্বশেষ। আমাদের মধ্যে অন্যায়টা কে করেছে তা তুমি খুব ভালো করেই জানো। প্রমাণ ছাড়া কোনো দিনই আমি কোনো কথা বলি না। চুপচাপ সিদ্ধান্ত নিতেই পারতাম, কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাবা মাকে জানানোটা উচিত বিবেচনা করেই আজ লাঞ্চ টেবিলে কথাটা তুললাম। ওরা আমাদের সঙ্গেই থাকেন, তাই সব কিছু জানার অধিকার ওদেরও আছে। তুমি কিন্তু আমার ছেলের নামে ভুলভাল অভিযোগ আনছো বৌমা, গম্ভীর মুখে বললেন অগ্নেশ। তাও কিনা আমার চোখের সামনে। ভালো ভেবে আমরা সমাজ সংসারের পরোয়া না করে এক ডিভোর্সি মেয়েকে ছেলের বউ হিসেবে মেনে নিয়েছিলাম। আদর যত্নও কম করিনি। কখনো তোমায় মনে করিয়ে দেইনি যে সমাজের চোখে তুমি ডিভোর্সি। এর আগে একবার তোমার সংসার ভেঙেছে, কার দোষ ছিল কে জানে। এখন তো মনে হচ্ছে দোষ তোমারই ছিল, তোমার জন্যই আগে সংসারটা। নিজেকে কি ভাবো তুমি এই সংসারের নিয়ন্ত্রতা? পকেটে টাকা আছে বলে টাকা ছড়িয়ে আমাদের সবাইকে তুমি কি নিয়ে নিয়েছো? মনে রেখো বৌমা, এবার যদি তুমি মিথ্যে কারণ দেখিয়ে সর্বশেষকে ছাড়ো, বদনাম কিন্তু আমাদের নয় তোমারই হবে। মনে রেখো এই সমাজে পুরুষ বহুগামিতা দোষের নয়, কিন্তু কোনো স্ত্রীলোক যদি সেই বিষয়টা সহ্য করতে না পেরে ডিভোর্স দেয়, সমাজ তাকেই দোষের ভাগী করে চরিত্র সম্বন্ধে হাজারো প্রশ্ন করে। বিশ্বাস করা হয় তারই ক্ষমতা নেই পুরুষটিকে ধরে রাখার। সেখানে তুমি তো ইতিমধ্যেই একজন পুরুষকে। তাই তোমার ভালোর জন্যই বলছি, আমাদের কথা মেনে চলো, তাতে তোমার নিজেরই সম্মান বজায় থাকবে।
কেসটা কোর্টে উঠলে আপনাদের পারিবারিক সম্মান বজায় থাকবে কি না সেটা চিন্তাটা বরং আগে করুন বাবা। আমার সম্মান তো একবার গেছেই, নতুন করে হারানোর কিছু নেই। হালকা হেসে বলল পুনম। পরক্ষণে ফোনে কাকে যেন একটা বাড়িতে আসার নির্দেশ দেয়। পুনমের ব্যক্তিগত লয়ার ধীরাকে নিয়ে ভিতরে ঢোকে। দেখেই রক্তশূন্য হয়ে যায় সর্বাশিসের মুখ। হাত থেকে মাছের টুকরাটা খসে পড়ে। নির্বাক হয়ে তাকিয়ে থাকে সে ধীরার দিকে। হেসে বলে, ধীরা, আমি এখানে কি করছি জিজ্ঞেস করবে না? নাকি আমাকে পুরোপুরি ভুলেই গেছো? তাও মুখ খোলে না সর্বাশেষ। একদৃষ্টে তাকিয়ে থাকে পুনমের দিকে। জানতে চেষ্টা করে কি জেনেছ, কতখানি জেনেছে সে। ধীরাকে এখানে নিয়ে এসে কি চাল চালাতে চাইছে? তবে কিবার মুখোশ খোলার দিন ঘনিয়ে এলো। খাওয়া শেষে অগ্নিশ এবার নড়ে চড়ে বসেন। ভাবতেও পারিনি কখনো এই ডিভোর্সি মেয়েটা এমন কোনো কাণ্ড ঘটাতে পারে। এতখানি সাহসী পদক্ষেপ নেবে জানলে কখনোই তিনি এই বিয়েতে রাজি হতেন না। ভেবেছিলেন ডিভোর্সি হওয়ার পরেও তার ছেলে পুনমকে আপন করে নিয়েছে বলে সে সবসময় তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞ থাকবে। তার টাকায় তারা বিলাসিতাপূর্ণ জীবন অতিবাহিত করবে। কিন্তু এ কী হচ্ছে? এর তো কোনো ভয় ডর নেই। এই মেয়ে যে এবার তাদের পরিবারের সম্মান নিয়ে খেলতে চাইছে, সরাসরি হুমকি দিচ্ছে। একেই এখানেই থামানো দরকার, নইলে বিপদ বাড়বে। চাপা গলায় বললেন, ঘরে সমস্যা হলে সেটা কিন্তু চার দেওয়ালের মধ্যে বসেই মিটিয়ে নিতে হয় পুনম। বাইরে থেকে কাউকে নিয়ে আসতে হয় না। তাতে সমস্যা আরও বাড়ে। আমাদের সর্বশেষ বয়সে ছোট, হয়তো না বুঝে ছোট্ট একটা ভুল করে ফেলেছে। তাই বলে রাস্তার মেয়েটাকে তুমি বাড়িতে ডেকে পাঠাবে? তার সাথে নিজের মধ্যে আলোচনা করে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিলে হতো না? যতই হোক তোমরা স্বামী স্ত্রী, সমস্যা যেমন আছে সমাধানও আছে। কি মিটিয়ে নেব বাবা? কার সঙ্গে বসে মিটিয়ে নেব? কেন মিটিয়ে নেব? আমার তো আর এই সংসার থেকে চাওয়া পাওয়ার কিছু নেই। যেদিন জানতে পেরেছিলাম সর্বশেষ কেবলমাত্র আমার টাকা পয়সা, কোম্পানির মুনাফার দিকে তাকিয়ে এই বিয়ের নাটকটা করেছে, সেদিনই ভেবে নিয়েছিলাম পাল্টা নাটক আমিও করব, আর সেই নাটকে প্রধান ভূমিকা নেবে ধীরা। তার মানে এটো হাতেই চেঁচিয়ে ওঠে সর্বশেষ। মানেটা খুব সিম্পল। এত উত্তেজিত হওয়ার কোনো কারণই নেই। ঠান্ডা গলায় কেটে কেটে বলে পুনম, ধীরা আমার কথা মতোই এই প্রেগনেন্সির নাটকটা করেছিল, নইলে হয়তো কোনো দিনই সে তোমার আসল রূপটা জানতে পারতো না। তুমি তো আমায় গভীরভাবে ভালোবেসেছিলে ধীরা, তাহলে কেন পুনমের কথা শুনে? ভাঙাচোরা গলায় বলে উঠল সর্বশেষ। এতক্ষণে সে বুঝে গেছে আর এবারের উপায় নেই। এবার সব স্বীকার করতেই হবে। এত কষ্ট করছিলাম ভবিষ্যতে সুখী সাজানো জীবনের জন্য, কেন এক লোহমায় তুমি তা ভেঙে দিলে? কত টাকা দিয়েছে পুনম তোমায়? কত টাকা, যে সেই টাকার কাছে তুমি আমাদের সম্পর্কটাকেই বিক্রি করে দিলে। একটিবারের জন্য আমার কথা, আমাদের ভালোবাসার কথা তোমার মনে পড়ল না? সেই স্কুল জীবন থেকে আমি তোমার সঙ্গে কমিটেড। আমি তো কখনো পুনমের সঙ্গে সংসার যাপন করার কথা ভাবিনি। তুমি আমায় বিলাসী জীবনের লোভ দেখিয়েছিলে, বলেছিলে বাঁচার জন্য টাকার দরকার, অনেক অনেক টাকা। কিভাবে পুনমকে প্রেমের জালে ফাঁসাতে পারলে সহজেই আমরা অনেক বড়লোক হতে পারবো। আমি বিশ্বাস করো, বলতে বলতে ধীরার গলা কান্নায় বুজে আসে। এই ঠিক এই স্বীকারোক্তিটাই আমি তোমার মুখ থেকে চাইছিলাম। এর জন্যই এত কিছু। ধীরা প্রথমে রাজি হয়নি, কিন্তু আমার হাতে আসা সব প্রমাণ দেখিয়ে বলি, সে যদি এই নাটক করতে রাজি হয় তাহলে এখান থেকে সসম্মানে চলে যেতে পারবে। আর যদি তা না করে তাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। কি চাই সে? পরিস্থিতির গুরুত্ব বুঝে ধীরা রাজি হয়। তার পরবর্তীতে কি হয় সে তো তোমার জানা সর্বশেষ। এই নাটকটা না করলেও পারতে। আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার তো কখনোই দেইনি তোমায়। টাকার জন্য এত নিচে নামলে তুমি, এত নিচে। টাকার গুরুত্ব তুমি কখনো বুঝবে না পুনম। অভাব কী জিনিস জানো না যে। বলো এখন তুমি কি চাও? এটাই যে এই মুহূর্তে তোমরা আমার বাড়ি ছেড়ে চলে যাবে। একটা মুহূর্ত তোমায় আর চোখের সামনে সহ্য করতে পারছি না। সর্বশেষ যাই করুক না কেন,
আইনত তুমি আমাদের বেরিয়ে যেতে বলতে পারো না পুনম। ধীর স্থির স্বরে বলো অগ্নেশ। এই বাড়ির মালিক যতটা তুমি, ততটাই আমার ছেলে। ডিডে কিন্তু দুজনেরই নাম আছে। উঠে দাঁড়িয়েছিল সর্বশেষ। বাবার কথাটা শুনে আবারও শান্ত ভঙ্গিতে বসে পড়লেন চেয়ারে। এজন্যই তবে সেদিন বাবা জিজ্ঞেস করেছিল ফ্ল্যাটের মালিকানা দুজনের কিনা। আইনগত দিকটায় আপনি একদম ঠিক বলেছেন, কিন্তু আপনার ছেলে আমার কাছ থেকে এতদিন ধরে যা যা টাকা নিয়েছে এবং আপনিও শেয়ারের খাটানোর নামে বারে বারে যে মোটা অঙ্ক নিয়েছেন তা শোধ করতে পারবেন তো? আমার কাছে কিন্তু ব্যাংক স্টেটমেন্টের প্রতিটি কপি আছে, নইলে কিন্তু কোমরে দড়ি। আপনারা ভদ্রলোক মানুষজন সহ্য করতে পারবেন তো? এটুকু শোনার পরপরই অগ্নিশ উঠে দাঁড়ান। স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, চলো, এখানে আর এক মুহূর্তও নয়। আমার নিজের বাড়ি আছে, থাকতে হলে সেখানেই থাকবো। আমি তো পুনমকে ছেড়ে যাব না, দ্বিস্বরে বলে ওঠেন সুদীপা। এতদিন বাদে স্ত্রীর দৃঢ়প্রত্যয়ী স্বর শুনে অবাক হয়ে সেদিন তাকান অগ্নিশ। তোমরা আমাকে কোনোদিন সম্মান দাওনি, অপমান অবহেলা করেছ জীবনভর। কোনোদিন বাড়ির একজন হিসেবে স্বীকৃতি দাওনি, কিন্তু এই মেয়ে আমায় সেই সম্মান দিয়েছে, পাশে থেকেছে, যত্ন করেছে যেটুকু সম্ভব। তাই ওর এই একাকিত্বের দিনে আমি পাশে থাকতে চাই। পুনমের দিকে তাকান। এই ফ্ল্যাটে কি একটু জায়গা হবে আমার জন্য? পৌর উকিল গম্ভীর মুখে বলে ওঠেন, ইমোশনাল হয়ে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না ম্যাডাম। যা করবেন ভেবেচিন্তে করবেন। এগিয়ে এসে পুনম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকা সবাইকে অবাক করে জড়িয়ে ধরে সুদীপাকে। বৌমা হিসেবে তো পারবো না মা, সম্পর্কটাই আর নেই যখন। তবে এই ভাগ্যহীনা মেয়েটার মা হয়ে যদি তুমি সারা জীবন এ বাড়িতে থেকে যাও, আমার সে খুশি বোধ হয় আর কেউ হবে না। শুধু একটাই আবদার, মাঝে মধ্যে ভালো মন্দ রেঁধে খাওয়াতে হবে। তখন কিন্তু না বললে শুনবো না। সমাপ্ত। গল্পের নাম চিনতে পারা। লেখা অনিন্দিতা।